ন্যারেশনের একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করতে যাব সে টপিকটা নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে প্রথমে আমাদেরকে জানতে হবে যে অপারেটিভ সেন্টেন্সটা কি। আমি প্রিভিয়াস সময়গুলোতে অলরেডি এই সেন্টেন্সের উপরে সুন্দরভাবে ক্লাস নিয়েছি এবং কোন বাক্য কোন সেন্টেন্সের ভিতরে যাবে সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা করেছি। তারপরেও আজকে যেহেতু আমাদের ক্লাস নিতে হচ্ছে তাই প্রথমেই অপারেটিভ সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্সকে অপারেটিভ সেন্টেন্স বোঝায় এবং এই অপারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে করব ইনডাইরেক্ট ফর্মে সেই গঠনটা আজকে আমি তোমাদের দেখাবো। তো শুরুতেই অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স আমরা মূলত সবাই জানি যে এটা দ্বারা সাধারণত প্রার্থনা বা আশীর্বাদ, কারোর প্রতি দোয়া এরকম বাক্য বোঝায়। ঠিক আছে? তো এই যে আমি লিখেছি যে অপারেটিভ সেন্টেন্স প্রার্থনার বা আশীর্বাদ। এইরকম যদি বাক্য থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট করার ক্ষেত্রে কে ব্যবহৃত হয়? উইশ ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে প্রে ব্যবহৃত হয়। এখন কোথায় উইশ ব্যবহার করব, কোথায় প্রে ব্যবহার করব, এটা একটা সুন্দর একটা ট্রিক্স আছে। যে বাক্যগুলোতে আমরা দেখব যে গড, আল্লাহ এই সমস্ত ওয়ার্ডগুলো উল্লেখ আছে, ওই সমস্ত বাক্যে আমরা কি ব্যবহার করব? প্রে ব্যবহার করব। আর যে সমস্ত বাক্যে দেখব যে এই ওয়ার্ড গড অথবা আ আল্লাহ এগুলো উল্লেখ নাই, সেই সমস্ত আমরা বাক্যে উইশ ব্যবহার করার চেষ্টা করব। এখন উইশ কোথায় ব্যবহার করব? আমরা ফান্ডামেন্টাল যে নিয়ম আছে ন্যারেশনের, সেটা নিয়ম হচ্ছে যে সেইডের পরিবর্তে আমরা উইশ অথবা প্রে ব্যবহার করব। তো একটা নিয়মের মাধ্যমে বা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব। তো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমি একটা এক্সাম্পল লিখেছি, ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলল, মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করো। ঠিক আছে? তার মানে কি, এটা একটা কিরকম বাক্য যে মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করো, ভালো কিছু করো, এরকম একটা কিছু। তার মানে কি, এটা দ্বারা প্রার্থনা অথবা আশীর্বাদ যে কোনো একটা বোঝাচ্ছে, তাহলে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে আমাদের কি নিয়ে আসতে হয়? উইশ অথবা প্রে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো? বলতেছে যে তুমি পরীক্ষায় পাস করো। তার মানে এটা একটা দোয়া টাইপের, যে তুমি পরীক্ষায় পাস করো, পরীক্ষা ভালো করো, এরকম কি একটা। ঠিক আছে? তাহলে এরকম আমরা কি ব্যবহার করব? উইশ অথবা প্রে। এখন স্পেসিফিক কি ব্যবহার করব? এই বাক্যটা আসলে দেখার চেষ্টা করো যে যখন আমরা মে কখন ব্যবহার হয় কারো প্রতি প্রার্থনার ক্ষেত্রে বা কারো ভালো চাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? মানে প্রে ব্যবহার করব। এখানে যদিও গড কথাটা উল্লেখ নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই বাক্যটার দ্বারা বাংলা যদি আমরা অর্থ করি তাহলে বোঝাচ্ছে যে তুমি পরীক্ষায় পাশ করো। কারো কি করা হচ্ছে? কারো সম্পর্কে ভালো দোয়া করা হচ্ছে। তাহলে দোয়া বলতে আমরা এখানে প্রে বুঝি। তাহলে সেইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? প্রে। ফাদার প্রেইড মানে বাবা কি করলো? প্রার্থনা করলো। প্রেইড দ্যাট। ঠিক আছে? বাবা প্রার্থনা করলো যে, এই দেখুন এই বাক্যটা আমরা কি করব? বাক্যটা আমরা অ্যাফার্মেটিভে সুন্দরভাবে বাক্যটা করে দিব। তাহলে অ্যাফার্মেটিভ যদি করতে যাই, প্রথমে আমাদের সাবজেক্ট আসবে। সাবজেক্টটাকে এখানে কি ইউ, ইউ কাকে ধরবে? ইউ যেহেতু সেকেন্ড পারসন, কাকে ধরবে? এই যে এই অবজেক্টটা, এই অবজেক্টকে ধরবে। ঠিক আছে? তাহলে এই অবজেক্টটা যদি একে ধরে তাহলে এই যে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। ঠিক আছে? আবার এই যে এখানে মেয়ে আছে, আমি এর আগে বলেছিলাম ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো যদি থাকে তাহলে ওর কি ফর্ম হয়? ওর পাস্ট ফর্ম হয়। ক্যান থাকলে কুড হয়, মেয়ে থাকলে মাইট হয়। তাহলে আমরা কি এখানে মাইট ব্যবহার করব। ব্যবহার করলাম দ্যাট আই মাইট। এখন এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম দিলাম দা এক্সাম। যদি আবার রিভিউ দেই, যেহেতু এই বাক্যটা দ্বারা কারো সম্পর্কে প্রার্থনা করা বোঝাচ্ছে, তাহলে এখানে উইশ যদি কেউ ব্যবহার করে সেটা ভুল হবে না, কারণ উইশ কারো ভালো চাওয়ার ক্ষেত্রে। আর আমি এর আগে বলেছিলাম গড থাকলে আমরা কি ব্যবহার করব? শুধু ওখানে প্রেইড ব্যবহার করি, এখানে উইশ ব্যবহার করলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ফাদার, যেহেতু এখানে বাবা মা দেখা যায় যে ছেলের করে, ছেলের ভবিষ্যৎ ভালো কামনা করে কার কাছে? ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। তাই প্রে ব্যবহার করে ভালো বাবা মায়ের ক্ষেত্রে। তো ফাদার প্রেইড দ্যাট, বাবা কি করলো? যে দোয়া করলো বা প্রার্থনা করলো যে, বাকি যে ভার্ব
বাকি যে বাক্যটা আছে বাক্যটা আমরা আগের যে ন্যারেশনের যে ফান্ডামেন্টাল নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করে দিব। প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে মেয়ে থাকলে কি হয়, মাইট হয়। তারপরে আমরা জানি মেয়ে, মাইট, ক্যান, কুড এগুলো পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে বাকি অংশটা বসিয়ে দিলাম, এই বাক্যটা হয়ে গেছে। তো এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার পূর্বে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে একটু রিভিউ দেই। এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো কোন বাক্যগুলো বোঝায়? আমরা জানি এক্সক্লেমেটরি বাক্য হচ্ছে বিস্ময়সূচক, আনন্দ, বেদনা, বিস্ময়। এখানে আবার বিস্ময় না, বিস্ময় লিখে দিচ্ছি। বিস্ময় সূচক যে শব্দগুলো আছে, শুধু বিস্ময় না, এখানে আনন্দও থাকতে পারে, হতাশাও থাকতে পারে। ঠিক আছে, অবাক হওয়ার মতো একটা বিষয়। তাহলে এইরকম এক্সক্লেমেটরি যদি বাক্য থাকে, সেটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের দুইটা শব্দ ইউজ হয়, যে কোনো বাক্যে দুইটা শব্দ ইউজ হয়। সেটা হচ্ছে এক্সক্লেম উইথ জয়, এটা হচ্ছে আনন্দের ক্ষেত্রে, আর হচ্ছে এক্সক্লেম উইথ সরো, এটা হচ্ছে দুঃখের ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে ব্যবহার করব। তাহলে এক্সক্লেম উইথ জয় ব্যবহার করব আনন্দের ক্ষেত্রে, এক্সক্লেম উইথ সরো ব্যবহার করব দুঃখ বা হতাশার ক্ষেত্রে। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে বাক্যটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হব। প্রথমে দেখি, ডাইরেক্ট লিখেছি দ্য স্টুডেন্ট সেইড, মানে ছাত্রছাত্রীরা বলল, এখানে এস হবে, বলল হুররা, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। এখন এই যে আওয়ার টিম, হুররা আওয়ার টিম, এই যে হুররা দেখে অনেকে বুঝতে পারবে যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে হুররা, তারপরে এলাস, এই সমস্ত বাক্য দ্বারা কি বোঝায়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার হচ্ছে হুররা এলাসের পরিবর্তে আর একটা বিস্ময়সূচক শব্দ থাকে, সেটা হচ্ছে এই চিহ্নটা। তাহলে এটা দেখে আর আমরা নিশ্চিত হবো যে এটা অবশ্যই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে আমাদের কি নিয়ে আসতে হয়? এক্সক্লেম উইথ জয় আর এসএচ সরো। তাহলে এখানে দেখতে হবে আমাদের এটা আনন্দের বিষয় নাকি কি দুঃখের বিষয়। এই যে ওন মানে কি? জয় করা, উইন থেকে আসছে। তার মানে কি এটা জয় করা একটা ভালো বিষয়। তাহলে আমরা এখানে কি আনন্দের বিষয়টা বুঝব। আনন্দ বোঝালে আমরা কোনটা বসাই? এক্সক্লেম উইথ জয় বসাই। তাহলে আমরা বাক্যটা আগের মতোই লিখি, দা স্টুডেন্ট সেইডের পরিবর্তে কিন্তু ব্যবহার করব এক্সক্লেইমড। এই যে সেইড থাকার কারণে এক্সক্লেইমড ব্যবহার করলাম, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম। এক্সক্লেইম উইথ জয়, এক্সক্লেম উইথ জয় ব্যবহার করলাম। এবং বাকি যে বাক্যটা আছে সেই বাক্যটা আমরা আগের নিয়মই করে দেব। দ্যাট বসালাম, এক্সক্লেম উইথ জয় দ্যাট বা সরো দ্যাট, যেটা থাকুক না কেন, তারপরে আমরা আগের নিয়মই করব। তাহলে এটা দেখি, আওয়ার টিম, এই যে এখানে আওয়ার আছে, আওয়ার আসছে কই থেকে? উই, আস, আওয়ার, এই যে আওয়ার থেকে। এখানে আওয়ার তাহলে কোন পার্সন? আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকে যদি এখানে, তাহলে কাকে ধরে? এই যে এখানে যে সাবজেক্টটা থাকে এই সাবজেক্টকে ধরে। এখন দা স্টুডেন্টস মানে অনেক ছাত্রছাত্রী, তার মানে এখানে কি বোঝাচ্ছে? দে বোঝাচ্ছে। অনেক অনেক যখন বোঝাবে আমরা কি ব্যবহার করব? দে। তাহলে দে, দেম, দেয়ার। এটা যেহেতু এখানে 3 নম্বর ফর্মটা ছিল, আমাদের এখানে 3 নম্বর ফর্মটাই ব্যবহার করতে হবে। এখানে বলতে দা স্টুডেন্ট বসাইলাম না কেন? এখানে দা স্টুডেন্ট বসাইলে আসলে বাক্যটা অন্যরকম হয়ে যায়। মানে দা স্টুডেন্টের পরিবর্তে আমরা কোন প্রোনাউনটা ব্যবহার করবো? যেহেতু এখানে অনেক স্টুডেন্ট বোঝাচ্ছে, তাহলে দে মানে তারা। তাহলে আমরা দে থেকে আমরা কোন ফর্ম ব্যবহার করব? দেয়ার, দেয়ার। এখন বাক্যটা লিখবো টিম। এখন হচ্ছে টেন্স অনুযায়ী পরিবর্তনের চেষ্টা করবো। হ্যাজ ওন, হ্যাভ হ্যাজ কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা কোথায় চলে যাই? পাস্ট পারফেক্ট টেন্সে। যারা এই টেন্সটা দেখোনি যে কোন টেন্স থাকলে কোন টেন্স হয়, তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখে আসো, তাহলে বুঝতে পারবা। প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের একটাই সাহায্যকারী ভার্ব, সেটা হচ্ছে হ্যাড। হ্যাড অন দ্য ম্যাচ, এইটা হয়ে গেল। এখন যদি আবার রিভিউ দেই, তাহলে দ্য স্টুডেন্ট সেইডস বলল যে হুরা, আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, আমাদের কি, আমাদের দল কি করেছে? আমাদের দল খেলায় জয়লাভ করেছে বা ম্যাচটাতে জয়লাভ করেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এক্সক্লেম একটা আনন্দের বিষয়।
তাহলে আমরা কি করব, ওটার পরিবর্তে সেইডের ব্যবহার পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, তারপরে দ্যাট তো ব্যবহার করতেই হবে। তারপরে এখন আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ করে দিতে হবে। এখানে আওয়ার যেহেতু আছে, আওয়ার কাকে ধরবে, দ্য স্টুডেন্টকে। দ্য স্টুডেন্টের এখানে যদি আমরা ধরি প্রোনাউন কি আসে, তাহলে দ্য স্টুডেন্ট প্রোনাউন আসে দে। দের কোন ফর্ম বসাতে হবে, যে ফর্মটা এখানে দেওয়া আছে 3 নম্বর ফর্ম, আমরা 3 নম্বর ফর্মটা বসাইলাম। তারপরে টেন্স অনুযায়ী চেঞ্জ করে দিলে আমাদের বাক্যটা হয়ে গেল। এক্সক্লেম উইথ সরদি আমরা কিভাবে করব, আমি একটা এক্সাম্পল কিন্তু, হি সেইড, সে বলল এলাস আই অ্যাম আনডান, সে বলতেছে হাই আমি গেছি বা আমার অবস্থা খারাপ, এরকম একটা কিছু বোঝাচ্ছে। এরকম বাক্য যদি থাকে তাহলে আমরা যদি ইনডাইরেক্ট করতে যাই, আমাদের কি এটা বলতে আনডান মানে এটা একটা বোঝাচ্ছে যে সে একটা দুঃখের বা হতাশার বিষয়, তাহলে আমরা কি ব্যবহার করব, এক্সক্লেম উইথ সরো ব্যবহার করব। তাহলে হি এক্সক্লেম উইথ সরো, তারপর দ্যাট তো অবশ্যই ব্যবহার করতেই হবে। সে মানে দুঃখের সাথে বা হতাশার সাথে বললো যে, এক্সপ্লেইন করলো যে যে এখানে এখন আমরা বাক্যটা কি করব, আগের নামে করে দিব। এখানে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন কাকে ধরবে, যে হি কে, হি এম ইজ, এগুলো যদি থাকে আর এগুলো থাকলে আমরা কি ব্যবহার করি, এই সমস্ত বাক্যে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। হি ওয়াজ আনডান। যদি আবার রিভিউ দেই, এখানে যেহেতু দুঃখের বিষয়, এই যে এলাস, এলাস হচ্ছে একটা দুঃখ সূচক শব্দ, মানে এক্সক্লেমেটরি শব্দে যদি এলাস থাকে তাহলে ধরে নিবেন যে এটা অবশ্যই একটা দুঃখের বিষয়, হুডার থাকলে আনন্দের বিষয়। তাহলে এলাস থাকার কারণে তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এটা একটা সরোয়ের বা একটা দুঃখের বিষয়। বসাইলাম, তারপর দ্যাট বসাইলাম, তারপরে বাক্যটা করে দিলাম, টেন্স অনুযায়ী হয়ে গেল। এখন আমরা আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরেকটা নিয়ম আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে মূলত 2টা নিয়ম আছে। একটা হচ্ছে এক্সক্লেম উইথ জয় এবং এক্সক্লেম উইথ সরো, আর একটা হচ্ছে হাউ অথবা হোয়াট যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব। বাক্যটা একই রকম, শুধু নতুন একটা ওয়ার্ড যুক্ত হয়। আমি লিখেছি হাউ অথবা হোয়াট যদি থাকে ওই সমস্ত বাক্যে কি করতে হবে, এই হাউ অথবা হোয়াটের পরিবর্তে ঠিক ভার্বের পরে একটা নতুন একটা শব্দ যোগ হয়, সেটা হচ্ছে ভেরি, গ্রেট অথবা মাচ। 3টাই ব্যবহৃত হবে না, যে কোনো একটাই ব্যবহৃত হবে। সেটা হচ্ছে বাক্যভেদে আমাদের দেখতে হবে। তাহলে কি, যে হাউ অথবা হোয়াট যদি থাকে আমাদের আগের নিয়মে এক্সক্লেমেটরি যে নিয়মটা আছে সে নিয়মেই করব, শুধু আমাদের কি করতে হবে, নতুন একটা শব্দ ব্যবহার করতে হবে। সেটা হতে পারে ভেরি, সেটা হতে পারে গ্রেট, সেটা হতে পারে মাচ। এখন এক্সাম্পল সহকারে যদি দেখি, যে লামিত সেইড, লামিত বলল হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এই দেখেন এখানে কিন্তু একটা বিষয়সূচক শব্দ দেওয়া আছে। তার মানে কি, এই বিষয়সূচক শব্দ দেখেও আপনি বুঝে নিতে পারেন যে এটা আসলে একটা এক্সক্লেমেটরি একটা বাক্য, এবং আমাদের এক্সক্লেমেটরি বাক্যে কি করতে হবে, সরো অথবা কি করতে হবে, জয় দিয়ে করতে হবে। তাহলে প্রথমে যদি দেখি, এই সাইডের পরিবর্তে আমরা ওটা ব্যবহার করব, লামিত এক্সক্লেমড উইথ, এটা কি, সে বলতেছে কি সুন্দর একটা পাখি, মানে এটা একটা আনন্দের বিষয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি, অবশ্যই জয় দিয়ে করতে পারি। জয়, দ্যাট পর্যন্ত লিখলাম। এখন এই বাক্যটা কি করবো, আমরা বাক্যটা অ্যাফার্মেটিভ আকারে বসানোর চেষ্টা করব। তাহলে প্রথমে দেখি যে এই বাক্যটার সাবজেক্টটা কি, এখানে কি হোয়াট কি সাবজেক্ট, এ নাইস বাট কি সাবজেক্ট, ইট নাকি ইজ, কোনটা, এই যে ইট হচ্ছে এখানে আছে সাবজেক্ট, ইট মানে ইহা বোঝাচ্ছে যে এটা একটা কি সুন্দর পাখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইট লিখলাম। ইট লেখার পরে আমাদের মূল ভার্বটা নিয়ে আসতে হবে। মূল ভার্ব কি, এই যে ইজ। এখন আমি বলেছিলাম যে অ্যাম, ইজ, আর এই 3টা যদি শব্দ থাকে এক্সক্লেমেটরি বাক্যে, ওটাকে যদি ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। আমরা এখানে ব্যবহার করব ওয়াজ। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ইটের সাথে ওয়াজ ব্যবহার করব। ইট ওয়াজ, এই যে আমি বলেছি যে ঠিক ভার্বের পরে নতুন একটা শব্দ নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে 3টার ভিতরে একটা। তাহলে দেখা যায় ইট ওয়াজ ভেরি বসালে বাক্যটা সুন্দর হয়, তাহলে আমরা ভেরি বসাবো। ইট ওয়াজ ভেরি, এই যে নাইস বার্ড।
এই সমস্ত বাক্য যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনা আপনি ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি আবার একটু রিভিউ দেই, লামিত সেইড, লামিত বলল হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। লামিত আনন্দের সাথে বলল বা বিস্ময়ের সাথে বলল যে কি সুন্দর পাখি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা এক্সক্লেমেটরি বাক্য, যেহেতু বাক্যের শেষে একটা এক্সক্লেমেটরি শব্দ সূচক একটা চিহ্ন আছে। তাহলে আমরা সেইডের পরিবর্তে কি ব্যবহার করব? এক্সক্লেম উইথ জয় অথবা সরো ব্যবহার করব। যেহেতু এটা বিস্ময়সূচক, এটা আনন্দ বোঝাচ্ছে, তাই আমরা এখানে জয় ব্যবহার করেছি। তারপরে দ্যাট। এখন এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ ফরম্যাটে করার চেষ্টা করব। সাবজেক্ট নিয়ে আসলাম ইট, তারপরে সাবজেক্টের ঠিক পরে নিয়ে আসতে হবে আমাদের কি? ভার্ব। ভার্বও বসাইলাম টেন্স অনুযায়ী। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফাইনাইট, তাহলে আমরা পাস্ট ইনডিফাইনাইট চেষ্টা, পাস্ট ইনডিফাইনাইটে আসে ওয়াজ, তারপরে বলেছি নতুন একটা শব্দ আছে সেটা হচ্ছে ভেরি, আর বাকিটা আগের মতোই হয়ে গেল। মোস্ট রিসেন্টলি ঘটে যাওয়া যে আমাদের ভূমিকম্প, সেই ভূমিকম্প নিয়ে একটা বাক্য করার চেষ্টা করব আমরা। প্রথমে যদি দেখি হি সেইড, সে আমাদের বলল হাউ টেরিবল। এই টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক। দ্য আর্থকুইক ইজ, সে বলতেছে যে এই যে ভূমিকম্পটা ছিল এটা কতটা ভয়ঙ্কর বা ভয়ানক। ঠিক আছে, এরকম বাক্য যদি থাকে তাহলে আমরা অবশ্যই যদি করতে যাই, যেহেতু এখানে কি আছে? খাও আছে, তাহলে আমরা কি এই হাউ এর পরিবর্তে ভেরি মাচ বা গ্রেট যে কোনো একটা শব্দ ব্যবহার করব। যেহেতু এখানে ভয়ানক শব্দ ব্যবহার করেছে, তার মানে কি সে অবশ্যই দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করলে আমরা কি ব্যবহার করি? অবশ্যই সরো। এক্সক্লেম উইথ সরো, তারপরে দ্যাট বসাইলাম। এখন বাক্যটা কি বলে অ্যাফার্মেটিভ ফরম্যাটে করার চেষ্টা করব। তাহলে প্রথমে এই বাক্যের সাবজেক্ট কি? দা আর্থকুইক, এইটুকু। তাহলে প্রথমে বসাই দিই দা আর্থকুইক। এখন আমাদের বসাতে হবে মূল ভার্ব। মূল ভার্বটা কি? এই যে ইজ থাকলে আমরা কি বসাবো? অজ অথবা অয়ার। এখানে যেহেতু আর্থকুইকটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নন কাউন্টার নাম্বার, তাই এখানে ইজ ব্যবহার করব। হিস। এখন এই যে ভেরি ট্রেবল, পুরো পরের বাক্যটা বসাই দিলাম। সোজা কথা, এই হাওটা উঠে যায়, নতুন একটা শব্দ চলে আসবে। আবার যদি রিভিউ দিই তাহলে আমরা এটা কি ভয়ানক বা একটা দুঃখের বিষয়, তাহলে আমরা এখানে কি করব? সরো ব্যবহার করব। তাহলে যদি লিখতে পারি হি এক্সক্লেইম উইথ সরো দ্যাট, বসাইলাম। বাক্যটা করব, প্রথমে নিয়ে আসতে হবে আমাদের কি? সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট থেকে দ্যাট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের কি নিয়ে আসতে হবে? মূল ভার্ব। মূল ভার্ব কোনটা? এখানে ইজ আছে, ইজের পরিবর্তে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ওয়াজ অথবা ওয়াজ ব্যবহার করব। এবং ওটা নির্ভর করবে সেটা হচ্ছে সাবজেক্টের উপর, যে সাবজেক্টে আসলে কি আছে। ওয়াজ ব্যবহার করলাম, তারপরে হাউ এর পরিবর্তে ভেরি, আর নতুন একটা শব্দ থাকে সেটা হচ্ছে টেরিবল, বসে দিলাম, আমাদের বাক্যটা হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের ভিতরেও শেয়ার করতে পারো। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।